নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকদিন ধরেই আপনারা দেখছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। না, ঠিক বলাটা হয়তো ভুল হলো। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কার থেকেও বড় কথা, যে কোম্পানিজগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করছে সেই কোম্পানিগুলোর বাজার দর, তাদের শেয়ারের বাজার দর নিয়ে মারাত্মক টেনশন শুরু হয়েছে। কেবলমাত্র যে আমেরিকা তা নয়, অন্যান্য দেশ, তার মধ্যে জাপান রয়েছে, কোরিয়া রয়েছে, চীন রয়েছে, যারা অ্যাক্টিভলি এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। সেই সমস্ত দেশের স্টক মার্কেটে সেই সমস্ত কোম্পানিগুলোতেই কিন্তু পতন এসেছে এবং পতন চলছে, যেগুলো বিশেষ করে টেকনোলজি হেভি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেসিং। ভারতবর্ষে এর প্রভাব পড়বে কিনা, পড়ছে কিনা, সেটা একটু পরেই আলোচনা করছি। বিগত সপ্তাহে শুক্রবার আপনারা দেখেছেন যে ন্যাসড্যাক, আমেরিকার যেটা টেকনোলজি হেভি ইন্ডাইস, সেটাতে প্রায় 1.5% বেশি পতন এসেছে। তারই আজকের আমরা একটা প্রভাব দেখেছিলাম সকালে সমস্ত এশীয় বাজার, এমনকি তার মধ্যে ভারতীয় শেয়ার বাজারও রয়েছে, সেখানে একটা বড় পতন আসে। সেটা নিক্কেই বলুন, হ্যাংসেং বলুন, কসপি বলুন, বিভিন্ন স্টক মার্কেটে পতন এসেছিল, এমনকি সাংহাই অবধি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে অন্যান্য এশীয় মার্কেটগুলো রিকভার করতে না পারলেও ভারতীয় শেয়ার বাজার যে পতনটা এসেছিল সেটা মোর অর লেস কাভার করে প্রায় ফ্ল্যাট বন্ধ হয়েছে। হালকা নেগেটিভে, কিন্তু মোর অর লেস ফ্ল্যাট বন্ধ হয়েছে। তার কারণ কি? তার কারণটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে যখন গোটা বিশ্ববাজার মগ্ন হয়ে রয়েছে, সেটা ডিপসিক বলুন, চ্যাট জিপিটি বলুন, বা জেমিনাই বলুন, বা গ্রক বলুন, যাই বলুন না কেন, এবং বিভিন্ন কোম্পানি, তার মধ্যে মেটা রয়েছে, গুগল রয়েছে, তার মধ্যে এনভিডিয়া রয়েছে, এবং অন্যান্য অ্যাসোসিয়েট কোম্পানিজ যারা অ্যাক্টিভলি পারসিউ করছে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, সেই স্টকসগুলোতে বড় যে পতন এসেছে সেইটা বিশেষজ্ঞরা তারা অনুমান করছিলেন যে এরকম একটা পতন আসলেও আসতে পারে। এবং বিগত কয়েক বছর ধরে খেয়াল করে দেখুন, এই স্টকসগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি উত্থান এসেছে, এবং বিশেষজ্ঞদের মতে যে এই স্টকসগুলো ওভার ভ্যালুড হয়ে রয়েছে। এবং তার ফলে মাইকেল বারের মতন মানুষ, যিনি 2008-এর সাবপ্রাইম ক্রাইসিসের ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি অবধি শর্ট পজিশন নিয়ে বসে রয়েছেন, বিশেষত দুটো স্টকে, একটা এনভিডিয়া এবং আরেকটি পালান্তির। কিন্তু ভারতীয় শেয়ার বাজারের উপর এর প্রভাব পড়তে পারে কি? উত্তর হচ্ছে, শুনতে আশ্চর্য মনে হলেও, যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদবুদ, অর্থাৎ অত্যাধিক দামের ফলে স্টকসগুলোতে পতন আসতে পারে, এই যে আশঙ্কা বিশ্বের বিভিন্ন স্টক মার্কেটে রয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে, সেটা ভারতীয় শেয়ার বাজারের সেরকম সম্ভাবনা, তার প্রভাবের সম্ভাবনাটা কম বললেই চলে। কেন? তার কারণ ভারতবর্ষে এমন কোনো কোম্পানি নেই যারা সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রজেক্ট, সেখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপমেন্ট হচ্ছে বা মেশিন লার্নিং চলছে, কিন্তু সেটা একটা ওভারঅল একটা মেগা প্রজেক্ট এমনটি কিন্তু নয়। এর আগে টিসিএস তারা চেষ্টা করেছিল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্টের ব্যাপারে, কিন্তু বর্তমানে সেটা নিয়ে কোনো সদার্থক আপাতত কোনো পদক্ষেপ বা বিনিয়োগকারীদের উৎসাহ চোখে পড়েনি। তার ফলে যতই আমেরিকার মার্কেট বা জাপানের মার্কেট বা চাইনিজ মার্কেট বা কোরিয়ান মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার দর উচ্চাঙ্গে উঠে থাকুক, বা সেটাকে চড়া বাজার দর বলে বিশেষজ্ঞরা মনে করুন, ভারতীয় শেয়ার বাজারে আইটি, যদি ইনফরমেশন টেকনোলজি রিলেটেড কোনো কোম্পানি দেখেন, তার উপর প্রভাব পড়ার আশঙ্কা কম। অলরেডি প্রায় মরমে মরে রয়েছে আমাদের আইটি কোম্পানিজগুলো, কারণ তাদের ব্যবসা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণটা, অন্যতম কারণ হচ্ছে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের তার মাঝে মাঝেই তার বিভিন্ন মন্তব্য এবং তার চিন্তা ভাবনা বদলে যাওয়া, বিশেষত আইটি সেক্টরকে নিয়ে। এই বছরেই ইনফরমেশন টেকনোলজি সেক্টরে অলরেডি 18% বেশি কারেকশন হয়ে রয়েছে।
অর্থাৎ ভীষণ, যেটাকে বলা যেতে পারে যে ভীষণ সাবডিউড হয়ে রয়েছে আমাদের ইনফরমেশন টেকনোলজি সেক্টর। সেক্ষেত্রে যদি সত্যি সত্যি আমাদের আইটি সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলো তারা ঝাঁপিয়ে পড়তো এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা তো লিটারালি একটা $1 ট্রিলিয়ন এফার্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে আঘাত না আসার কোনো কারণ ছিল না, কিন্তু বর্তমানে সেই ঝাপটা থেকে আমরা বেঁচে গিয়েছি, এইটুকুনি বলা যেতে পারে। এবং মজার ব্যাপার যেটা, যে এত ঝড় ঝাপটা, আশঙ্কা, যুদ্ধের সম্ভাবনা, হ্যাঁ, মন্দার সম্ভাবনা, সব কিছু সত্ত্বেও কিন্তু সোনা, এই যে তীব্র সোনার উপর দাম যে তীব্রভাবে বৃদ্ধি পেয়ে চলছে, বেস মেটালসের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়ে চলছে, সেই সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু নিফটি ওই 26,000-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আজকের দিনেও খেয়াল করলে বুঝতে পারবেন যে তারা সামান্য হালকা পজিটিভ বায়াস নিয়ে তারা বন্ধ হয়েছে। উত্তঙ্গ কোনো, আবার বলছি, কোনো উত্থান ডেফিনেটলি আসেনি, কিন্তু কোনো না কোনোভাবে তারা একটা স্টেবিলিটি দিচ্ছে। অর্থাৎ লার্জ ক্যাপ যেভাবে স্টেবিলিটি দিচ্ছে, মিড ক্যাপ স্মল ক্যাপে আপাততভাবে আর কোনো পতন কিন্তু দেখা যায়নি। বরং বলা যেতে পারে যে ওভারসোল্ড পজিশন থেকে বা শর্ট কাভারিংয়ের দৌলতে কিছু কিছু মিড ক্যাপ বা স্মল ক্যাপ তারা আবার বা যেটাকে বলে ডেড ক্যাট বাউন্স, সেরকম একটা সম্ভাবনা চলছে। এইবার যেটা চলে আসি, তাহলে ভারতীয় শেয়ার বাজার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুম বা বাস্টের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে ভারতীয় শেয়ার বাজারের মুখ তুলে পুনরায় ওঠার সম্ভাবনা কিসের মাধ্যমে তৈরি হতে পারে? প্রথম কথা হচ্ছে ডলার এবং টাকা। এই যে ডলার টাকার যে রিলেশন, আপনারা আজকে খেয়াল করে দেখেছেন কিনা জানি না, সম্ভবত দেখেছেন যে আজকের আবার টাকা তার সর্বকালীন নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে ডলারের সাপেক্ষে। প্রতি ডলার ট্রেড করছিল লাস্ট যে ডেটা পাওয়া 90 টাকা 70 পয়সা করে। অর্থাৎ ডলার ক্রমাগত উত্থান দেখে চলেছে, আমাদের টাকা ক্রমাগত দুর্বল হয়ে চলেছে, 1 নম্বর। তবে যেটা মন্দের ভালো সেটা হচ্ছে ডলার, যেটা বলা যেতে পারে যে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বিগত এক সপ্তাহে প্রায় 4% নিচে নেমেছে। ক্রুড অয়েল এখন $57 প্রতি ব্যারেল আশপাশে ট্রেড করছে। ভারতীয় অর্থনীতির জন্য কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার মতন কিছু ঘটেনি এই মুহূর্তে, এটা আমাদের একটা স্বস্তির কারণ। কিন্তু এই যে ডলার ইন্ডেক্স দুর্বল হয়ে যাচ্ছে, মজার এটাই হচ্ছে আইরনি, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স একদিকে দুর্বল হয়ে চলেছে, লাস্ট ট্রেড করছিল ওই 98 টাকা, মাফ করবেন 98.3-এর আশেপাশে। অর্থাৎ ডলার অন্যান্য কারেন্সির তুলনায় দুর্বল হয়ে চলেছে ক্রমাগত, আন্তর্জাতিক কারেন্সি, কিন্তু টাকার তুলনায় শক্তিশালী হয়ে চলেছে। ডলার ইন্ডেক্স যত দুর্বল হবে তত বেস মেটালস বলুন বা যেগুলোকে ভ্যালুয়েবল মেটালস বলুন, প্রেশাস মেটালস যেমন সোনা বা রূপো, সেইগুলো যখন ডলার ইন্ডেক্স দুর্বল হবে তখন কিন্তু প্রেশাস মেটালস সেগুলো ইউজুয়ালি অনেক বেশি, সেগুলোর দাম কিন্তু চড়চড় করে বৃদ্ধি হতে থাকে। বেস মেটালসেরও তাই হতে থাকে। যেমন কপার বিগত 2 সপ্তাহ ধরে দুর্দান্ত র্যালি করেছে, জিঙ্ক দারুণ র্যালি করেছে, যদিও বিগত কয়েকদিন ধরে একটু সাবডিউট রয়েছে, কিন্তু সোনার উপরে তো কোনো ছাড় নেই। সোনার দাম আজকের খেয়াল করে দেখুন, যে সোনার যদি স্পট প্রাইস খেয়াল করে দেখেন, আজকের দিনেও দারুণ উত্থান, 1%-এর বেশি, 1,513 টাকা করে উত্থান, লাস্ট ট্রেড করছিল 1.06% বৃদ্ধি পেয়ে। কলকাতাতে স্পট প্রাইস সোনা 24 ক্যারেট 10 গ্রাম 1,41,570 টাকা 70 পয়সা। যদি সোনার দোকানে কিনতে যান, তর্কের খাতিরে বলছি উদাহরণ হিসেবে, এই দামে আপনি পাবেন না, কারণ এটার উপর আপনার সরকারের ট্যাক্স বসবে 3%। এছাড়া বসবে হচ্ছে মেকিং চার্জ বা ডাইস চার্জ, যাই বলুন না কেন। কোনো কোনো জুয়েলারি দোকানে ডাইস চার্জ 6%, কোনো কোনো জুয়েলারি দোকানে 4%। এবার এই যে ডাইস চার্জ বা মেকিং চার্জ, সেটার সঙ্গে সোনার যেটা অরিজিনাল দাম সেটা যোগ হবে, তার ওপর কিন্তু সেটা বলা হবে বেস্ট প্রাইস, তার ওপর কিন্তু বসবে অতিরিক্ত সরকারি 3% ট্যাক্স। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মধ্যবিত্ত মানুষের জন্যে খুবই খারাপ অবস্থা চলছে। এটা নতুন করে কি বা বলবো, কারণ প্রায় প্রত্যেক দিনই একই কথা আমাদের বলে যেতে হচ্ছে। 2025 থেকে শুরু করে আমাদের বলে যেতে হচ্ছে যে বাঙালি মধ্যবিত্ত মানুষের অবস্থা ক্রমাগত খারাপ হয়ে চলেছে। এমন একটা অবস্থা হয়ে চলেছে যে বেশ কিছু কোম্পানি তারা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছে যে যেটাকে বলা হয় যে 7 ক্যারেট
সোনা সেটাও কিনুন, সেটাও তো সোনা, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট নয়, এখন সরাসরি সোনার দোকানগুলো এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছে, এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। সোনার উপর ডিমান্ড যে বৃদ্ধি পেয়ে চলেছে, কেন বৃদ্ধি পেয়ে চলেছে সবাই জানেন। সোনা বেসিক্যালি কিনে থাকে সমস্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, যেমন আমাদের আরবিআই, সেরকম বিশ্বের সমস্ত ব্যাংক তারা সোনা কিনে থাকে, এবং যত তারা সোনা কেনে তত সোনার দামের ওপর চাপ বাড়ে। আচ্ছা, 2 নম্বর যে জায়গাটা দাঁড়াচ্ছে, যে সোনাটাকে একটা হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন মানুষ, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস বলুন বা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ বলুন, তারা এই ধরনের সোনা কিন্তু তারা ক্রমাগত কিনে চলেছে, যার ফলে সোনার দামে কিন্তু কোনো নিচে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে না, অন্তত বিগত 10-11 মাস বা 12 মাস ধরে। রূপো আজকে কত দাম বেড়েছে? রূপো আজকের স্পট প্রাইস বলছি 2,900 টাকা, আজকের প্রতি কিলোতে বেড়েছে। লাস্ট ট্রেড করছিল 2,09,000 টাকায় প্রতি কিলো। অর্থাৎ সোনাকে রোকা যাচ্ছে না, রূপোকে রোকা যাচ্ছে না, কপারকে রোকা যাচ্ছে না, জিঙ্ককে রোকা যাচ্ছে না, কোনো কিছুকেই রোকা যাচ্ছে না। সোনার দাম যত বৃদ্ধি হবে আমাদের টেনশন বৃদ্ধি হবে, কারণ অধিকাংশ সোনা আমরা বিদেশ থেকে আমদানি করে আনি। তেলের দাম, এরপর যদি তেলের দামও বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু প্রকৃত অর্থে ভারতীয় অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লেও পড়তে পারে, এইটুকুনি বলা যেতে পারে। আরবিআইয়ের ইন্টারভেনশন এই মুহূর্তে যে নেই সেটা বোঝা যাচ্ছে, নইলে চট করে 90 টাকা 70 পয়সায় চলে আসতে পারতো না। এর পেছনে একটা কারণ রয়েছে, সেটা অনেক সময় আরবিআই যেটা করেন, যে আমাদের যেটাকে বলা যায় যে আমাদের কোম্পানিগুলোকে, এক্সপোর্ট কোম্পানিগুলোকে কম্পিটিটিভ রাখার জন্যে কিন্তু মাঝে মাঝে টাকার পতনকে রোধ করেন না আরবিআই। সেক্ষেত্রে তারা অ্যালাউ করেন টাকা যাতে আরেকটু দুর্বল হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টমুখী কোম্পানিগুলো যাতে একটু ব্রিদিং স্পেস পায়, এইটুকুনি। কারণ অলরেডি আমাদের কোম্পানিগুলো সাফার করছে, এক্সপোর্ট কোম্পানিগুলো, তার কারণ আমেরিকা আমাদের এক্সপোর্ট যে প্রোডাক্টসগুলো রয়েছে তার উপর 50% ট্যারিফ বসিয়ে রেখেছে। এইবার যেটা এবার এই সপ্তাহটা পার্টিকুলারলি খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক অফ জাপান তারা সিদ্ধান্ত নেবে যে তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করবে কিনা। অলরেডি জাপানে তাদের যে ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি সেটা হাতের বাইরে বেরিয়ে গেছে, ব্যাংক অফ জাপানের কমফর্ট লেভেলের অনেক বাইরে। সুতরাং তারা যেন তেন প্রকারেই তারা অর্থনীতিতে টাকার সার্কুলেশন বা তারা কমাবে বা ইয়েনের সার্কুলেশন কমাবার চেষ্টা করবেন। এর ফলে ক্যারি ট্রেডের রিস্কের সম্ভাবনা অনেক বেড়ে যায় বিশ্বজুড়ে, এটাও আপনারা জানেন। সেটা নিয়েও যারা ট্রেডার্স তারা আশঙ্কায় রয়েছেন, বা যারা বিভিন্ন ব্যাংকের, জাপানের যে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ধার করেছিলেন, সেটা বিভিন্ন বিদেশি বন্ড পারচেস করার জন্য বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করার জন্য তারা বিপদে পড়বেন। তারা এখন যাহা-পরনাই চেষ্টা করছেন যে করে হোক ব্যাংক অফ জাপান তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করার আগেই যাতে তারা এই টাকাটা শোধ করতে পারে। সেক্ষেত্রে তাদের রিয়েল এস্টেট বিক্রি করলে হতে হবে, বন্ড বিক্রি করলে করতে হবে, বা শেয়ার্স বিক্রি করলে করতে হবে। এবার একটা মজার ব্যাপার দাঁড়াচ্ছে, যে দেখুন আমেরিকাতে যদি রিসেশন আসে, যেটা তারা আশঙ্কা করছেন, কারণ সবসময় তারা বলে যাচ্ছেন স্টিকি ইনফ্লেশন, তাদের জব ডেটা আরও খারাপ হতেই চলেছে বলে তাদের বিশেষজ্ঞরা জানাচ্ছেন। জব ডেটা যত খারাপ হবে তত তাদের কেন্দ্রীয় ব্যাংক রিল্যাক্সেশন দিতে বাধ্য থাকবেন, ইন্টারেস্ট রেট কমাতে বাধ্য থাকবেন। এবং সেটা যদি হয়, ইনফ্লেশন অলরেডি ট্যারিফ বসিয়ে ট্রাম্প তার নিজের জনগণকে ব্যতিব্যস্ত চলেছেন। তাদের দেশে দৈনন্দিন জিনিসের বা পণ্যের দাম দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। সুতরাং একদিকে জিনিসপত্রের দাম আর্টিফিশিয়ালি বৃদ্ধি করানো হচ্ছে এই ট্যারিফের কারণে, কারণ এই ট্যারিফটা ভারতবর্ষ বা জাপান বা কোরিয়া বা তাইওয়ান তারা দেয় না, দেয় আমেরিকার জনগণ। সুতরাং একদিক থেকে আমেরিকার জনগণের মাথায় হাত, ইনফ্লেশন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। উপরন্তু ট্রাম্পের এরকম অদ্ভুত ব্যবহার, যার ফলে নিজের দেশের জনগণেরই তিনি সর্বনাশ করে চলেছেন। এই যে জায়গাটায় দাঁড়িয়েছে, এর ফলে আমেরিকাতে যদি রিসেশন আসে, যদি মন্দা আসে, ভারতবর্ষের পক্ষে ভালো না খারাপ, উত্তর হচ্ছে সব সময় ভালো। ইতিহাস সাক্ষ্য, ভারতীয় শেয়ার বাজার সাক্ষ্য, যখনই আমেরিকাতে রিসেশনের কন্ডিশন আসে বা রিসেশন আসে, তখন ইউজুয়ালি ভারতীয় শেয়ার বাজার ভালো পারফর্ম করে থাকে। তার মানে এই পরবর্তীকালে যখন আমেরিকাতে যদি বা যখন আসবে, তখন ভারতীয় শেয়ার বাজার সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করবে, এরকম 100% বলা
কখনোই যায় না, মার্কেটকে ডেফিনেটলি প্রেডিক্ট করা যায় না, কিন্তু এই সম্ভাবনাগুলো ডেফিনেটলি তৈরি হয়ে যায়, এটা বলা যেতে পারে। এইবার চলে আসছে হচ্ছে যে ইউরোপীয় মার্কেটসগুলো আজকে পজিটিভই ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এইবার যেটা দাঁড়াচ্ছে যে এত কিছু পরেও কি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ভারতীয় বাজারে ফিরে আসবেন, এটা কোটি টাকার প্রশ্ন। একদিন যদি আমরা দেখি যে নেট বায়ার্স ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা নেট বায়ার হয়েছেন, সেটা কিচ্ছু প্রমাণ করে না। তারা পরপর বাই করতে শুরু করেছেন কি কয়েকদিন ধরে, তারা যদি নিরন্তর নেট বায়ার হন তবে আমাদের শেয়ার বাজারে একটা বিশ্বাস ফিরবে যে আস্তে আস্তে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ফিরে আসছেন। যাই হোক, এখানে এবং বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিজ, সেখানেও বিগত এক সপ্তাহ ধরে তারাও যথেষ্ট চাপে রয়েছে, কারণ এটা বারবার বলেছি যে দেখুন, ন্যাসড্যাকের সঙ্গে পাল্লা দিয়ে চলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। ন্যাসড্যাক ভালো পারফর্ম করলে ইউজুয়ালি 80% চান্স থাকে যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটও অনুরূপ পারফর্ম করলেও করতে পারে। যাই হোক, আজকে কয়েকটা 52 উইকস হাই যে স্টকসগুলো ছুঁয়েছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, অশোক লেল্যান্ড, ফেডারেল ব্যাংক, বেদান্ত, হিন্দুস্তান জিঙ্ক। স্বাভাবিকভাবে জিঙ্ক এবং রূপোর দাম উত্তুঙ্গ, সুতরাং হিন্দুস্তান জিঙ্কের দাম মানে তার শেয়ার প্রাইস 52 উইকস যাওয়াটা মোটেই অস্বাভাবিক না। এছাড়া মুথুট ফিন্যান্স, ন্যালকো, হিন্দুস্তান কপার, ভোদাফোন আইডিয়া, খেয়াল করে দেখুন অধিকাংশ মেটাল স্টকস পুনরায় তাদের 52 উইকস হাই ছুঁয়ে ফেলেছে। এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসেবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসের সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায়। নমস্কার।